ছাত্রছাত্রী, বাংলা বিষয়কে আরও একটু কাছ থেকে আর একটু অনুপুঙ্খে শেখার জন্য উত্তরণ এই যে ব্যবস্থা করেছে তার বিষয় হিসেবে আজকে বাংলা ব্যাকরণের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণের সমাস তোমাদের পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত দশম শ্রেণীর বাংলা বিষয়ের ব্যাকরণ অধ্যায়ে সমাস নিয়ে আজকে আলোচনা করব। এই সমাস বিষয়ে জানবার জন্য প্রথমেই সমাস কেন আমরা করব বা এর প্রয়োজনটা কোথায় একটু জেনে নাও। ভাষার প্রধান সম্পদ হল তার শব্দভাণ্ডার। সমাস হল সেই শব্দভাণ্ডার বৃদ্ধির একটি প্রধান হাতিয়ার। রবীন্দ্রনাথ তাই যথার্থই বলেছিলেন, বাংলা ভাষায় নিয়মের খবরদারি যথেষ্ট, পাকা নয়, কিন্তু সেও কতগুলি নির্মাণ রীতি বানিয়েছে, তার মধ্যে অনেকগুলোকে সমাসের পর্যায়ে ফেলা যায়। তাহলে বলা যায় ভাষা সমৃদ্ধির অন্যতম প্রধান উপাদান হল সমাস। তাহলে কি হলো? ভাষার প্রধান সম্পদ তার শব্দভাণ্ডার। সেই শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য সমাস অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যবস্থা। সমাস শব্দটির অর্থ। সমাস শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে হয় সম, অস, অ বা ঘং। এখানে সম হল উপসর্গ, অস ধাতু এবং অ হল প্রত্যয়। সমাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল সংক্ষেপ। এর সাহায্যে বহু পদকে এক পদে প্রকাশ করা যায়। সংস্কৃতে তাই বলে একপদী ভাব সমাস। এবারে সমাস বলতে কি বোঝায় সেটা আমরা জানব। পরস্পর অর্থ সম্পর্ক বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে সমাস কাকে বলে? এর সংজ্ঞা নির্ধারণ করতে গেলে কিভাবে বলবে? পরস্পর অর্থ সম্পর্ক বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আরো একটু স্পষ্ট করে বললে হয়, বাক্যের মধ্যে পাশাপাশি অবস্থিত অর্থ সম্বন্ধযুক্ত দুটি পদ বা একটি উপসর্গ ও একটি পদ যে প্রক্রিয়ায় মিলিত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই সমাস বলে। তাহলে পাশাপাশি অবস্থিত হতে হবে, দুটি অর্থ সম্বন্ধযুক্ত পদ হতে হবে। এবারে একটি উপসর্গ ও একটি পদ এমনটাও হতে পারে। তো এরকম যখন ঘটবে, যে প্রক্রিয়ায় মিলিত হয়ে নতুন শব্দ গঠন করবে সেই প্রক্রিয়াকে তখন বলা হবে সমাস। সমাস সংক্রান্ত কতগুলি পরিভাষা একটু জেনে নাও। সমস্যমান পদ। যেসব পদগুলি মিলিত হয়ে সমাস গঠিত হয় তাদের সমস্যমান পদ বলে। যে পদগুলি মিলিত হয়ে সমাস গঠিত হয় তাদের সমস্যমান পদ বলে। সমস্যমান পূর্বপদ এবং পরপদ। সমাস নির্ণয় করতে গিয়ে বিশ্লেষণমূলক যে বাক্য তৈরি করা হয় তার মধ্যে পূর্বে অবস্থিত পদকে পূর্বপদ এবং পরে অবস্থিত পদকে পরপদ বা উত্তরপদ বলে। এটাকে আমরা ছকের সাহায্যে পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাস পদটির অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্যাংশের
প্রয়োগ করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। সমাস পদটির অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্য প্রয়োগ করা হয় বা বাক্যাংশ প্রয়োগ করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, বিভিন্ন অর্থ সম্বন্ধযুক্ত পদ মিলিত হয়ে যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলে। তাহলে কি হলো? বিভিন্ন অর্থ সম্বন্ধযুক্ত পদ মিলিত হয়ে যখন এক পদে পরিণত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সমাসবদ্ধ বা সমস্ত পদ। দেখো এখানে একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো হয়েছে। লাল যে ফুল, এটা হয় লাল ফুল। এখন লাল এটি সমস্যমান পূর্বপদ, যে এটি সংযোগ রক্ষাকারী পদ, ফুল এটি সমস্যমান পরপদ। তাহলে লাল যে ফুল এগুলি সবই সমস্যমান পদ, কিন্তু লাল যেহেতু পূর্বে আছে তাই এটি পূর্বপদ, ফুল যেহেতু পরে আছে তাই এটি পরপদ। আর লাল ফুল শব্দটা যখন নির্মিত হলো তখন সেটি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ হলো। দেখতে পাচ্ছ লাল যে ফুল এটি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। একত্রে লাল যে ফুল এটিকে বাক্য হিসেবে যদি ভাবি বা বাক্যাংশ হিসেবে ভাবি তাহলে এটি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলবো এটাকে। লাল ফুল এই শব্দবন্ধটি নির্মিত হয়েছে দুটি অর্থযুক্ত পদ লাল এবং ফুল এর সমন্বয়। এখানে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য হলো লাল যে ফুল। এই বিগ্রহ বাক্যের মধ্যে অবস্থিত পদ লাল এবং ফুল এগুলিকে সমস্যমান পদ বলে। লাল এখানে পূর্বে অবস্থিত তাই এটি সমস্যমান পূর্বপদ এবং ফুল পদটি পরে আছে তাই এটি সমস্যমান পরপদ, যে এখানে সংযোগ রক্ষাকারী পদ হিসেবে অবস্থান করেছে। তাহলে দেখলে পূর্ববর্তী ছকের মাধ্যমে আমরা যেটা দেখিয়েছিলাম সেটাকেই আরেকবার বলা হলো, নিশ্চয়ই তোমাদের খেয়াল থাকবে। এবারে সমাস কত প্রকার, সমাসের প্রকারভেদ। কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, নিত্য, অব্যয়ীভাব, অলোপ এবং বাক্যাশ্রয়ী সমাস। নামগুলো মনে রাখবে: কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, নিত্য, অব্যয়ীভাব, অলোপ এবং বাক্যাশ্রয়ী সমাস। এবারে তাহলে কর্মধারয় সমাস সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। কর্মধারয় কথাটির অর্থ হল বিভাজন নির্ধারক। এর অর্থ বিভাজন নির্ধারক। কর্মধারয় সমাসটা কি? এর সংজ্ঞা নির্ধারণ করতে গেলে বলা যায় যে সমাসে সমস্যমান পূর্বপদ বিশেষ্য অথবা বিশেষণ, সমস্যমান পরপদ বিশেষ্য অথবা বিশেষণ, উভয় পদ বিশেষ্য, উভয় পদ বিশেষণ হতে পারে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় যেখানে। তাহলে কি আরেকবার ভেবে নি, সংজ্ঞা নির্ধারণ করতে গেলে কি বলবে? যে সমাসে সমস্যমান পূর্বপদ বিশেষ্য অথবা বিশেষণ, সমস্যমান পরপদ বিশেষ্য অথবা বিশেষণ, উভয় পদ বিশেষ্য হতে পারে আবার উভয় পদ বিশেষণ হতে পারে এবং পরপদের অর্থ কিন্তু প্রাধান্য থাকবে, যেখানে এরকম ঘটে সেখানে কর্মধারয় সমাস হয়। তাকেই আমরা কর্মধারয় সমাস বলতে পারি। এবারে কর্মধারয় সমাস উদাহরণসহ একটু বুঝে নাও। মিষ্ট যে অন্ন, এটা হবে মিষ্টান্ন। তাহলে মিষ্টটা কি? মিষ্টটা হচ্ছে সমস্যমান পূর্বপদ, কিন্তু যেহেতু অন্নের দোষ গুণ ইত্যাদি বোঝাচ্ছে তাই এটি কিন্তু বিশেষণ পদ। অন্ন এখানে কিন্তু বিশেষ্য পদ, সমস্যমান পরপদ ঠিকই, কিন্তু এটি বিশেষ্য পদ এবং মাঝখানে দেখো সংযোগ রক্ষাকারী পদ যে রয়েছে। তাহলে আমরা সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম, কি বলেছিলাম? কর্মধারয় সমাস এর ক্ষেত্রে পূর্বপদ বিশেষ্য অথবা বিশেষণ হতে পারে। তাহলে এক্ষেত্রে পূর্বপদ
বিশেষণ হয়েছে। আবার পরপদ বিশেষ্য অথবা বিশেষণ হতে পারে, তাহলে পরপদ এখানে বিশেষ্য হয়েছে। হওয়ার পরে আমরা দেখছি এগুলির মিলনে যে মিষ্টান্ন শব্দটি তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অন্ন এই পরপদটির অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে সমাসবদ্ধ পদ মিষ্টান্নতে কিন্তু অন্ন এই শব্দটির প্রাধান্য ঘটেছে। মিষ্টান্ন, মিষ্টি যে অন্ন, তাহলে অন্নের অর্থই কিন্তু এখানে প্রধান। এবারে কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগ। কর্মধারয় সমাসকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস। এইবারে উপমাবাচক কর্মধারয় সমাসের কয়েকটি পরিভাষা একটু জেনে নিতে হবে। উপমাবাচক, রূপক কর্মধারয়, উপমিত এবং উপমান কর্মধারয় সমাস যে নামগুলো তোমরা একটু আগে দেখেছ, সেগুলোকে উপমাবাচক কর্মধারয় সমাস বলছি। এই উপমাবাচক কর্মধারয় সমাসগুলির কতগুলি শব্দ তোমাদের জেনে নেওয়া দরকার। তার মধ্যে প্রথম হচ্ছে উপমেয়। উপমেয় কাকে বলে? কখনো কখনো ভাষাকে সুন্দর করে প্রকাশ করবার জন্য আমরা দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করে থাকি। এই দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে প্রধান বক্তব্য বিষয় যাকে কেন্দ্র করে থাকে তাকে উপমেয় বলে, অর্থাৎ যাকে তুলনা করা হয় সেটাকেই বলে উপমেয়। তাহলে কি বললাম? যাকে তুলনা করা হয় সেটাকেই উপমেয় বলে। এই তথ্যটি মাথায় রাখবে, যাকে তুলনা করা হয় সেটাকেই উপমেয় বলে। তাহলে এবার উপমান কাকে বলে দেখি। যার সঙ্গে তুলনা করা হয় তাকেই উপমান বলে। যার সঙ্গে তুলনা করা হয় তাকেই উপমান বলে। আর যাকে তুলনা করা হয় সেটা উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয় সেটা উপমান। এবারে সাধারণ ধর্মবাচক শব্দ। যে সাধারণ গুণ দিয়ে উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বলে। আর সাধারণ ধর্ম প্রকাশকারী পদটিকে বলে সাধারণ ধর্মবাচক শব্দ। তাহলে বুঝতে পারলে, যে সাধারণ গুণগুলি দিয়ে উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বলে, আর সাধারণ ধর্ম প্রকাশকারী পদটিকে বলে সাধারণ ধর্মবাচক শব্দ। এবারে সাদৃশ্যবাচক শব্দ। উপমান ও উপমেয়ের মধ্যে তুলনা করার জন্য ন্যায়, মত, তুল্য প্রভৃতি যেসব শব্দ ব্যবহার করা হয় সেগুলিকে সাদৃশ্যবাচক শব্দ বলে। তাহলে কি বুঝতে পারলে? উপমান ও উপমেয়ের মধ্যে তুলনা করার জন্য ন্যায়, মত, তুল্য প্রভৃতি যেসব শব্দ ব্যবহার করা হয় সেগুলিকেই বলে সাদৃশ্যবাচক শব্দ। আমরা পরিভাষাগুলি দেখলাম, এবারে একটি উদাহরণ দেখব। একটি উদাহরণ দেখে নাও। মেঘের ন্যায় কালো কেশ। এখানে উপমেয় হচ্ছে কেশ, উপমান মেঘ, সাধারণ ধর্মবাচক শব্দ কালো এবং সাদৃশ্যবাচক শব্দ ন্যায়। তাহলে দেখতে পেলে, মেঘের ন্যায় কালো কেশ, এখানে উপমেয় কেশ, উপমান মেঘ, সাধারণ ধর্মবাচক শব্দ কালো। মেঘটি কেমন না কেশের ন্যায় কালো, মেঘের ন্যায় কালো কেশ, তাহলে কেশ কেমন না মেঘের ন্যায় কালো। তাহলে মেঘ এখানে উপমান হয়েছে আর উপমেয় হয়েছে কেশ। সাধারণ ধর্মবাচক শব্দ কালো, রং বর্ণ বোঝাচ্ছে, এবং সাদৃশ্যবাচক শব্দ একটি রয়েছে, সেটি হচ্ছে ন্যায়। এবারে উপমান কর্মধারয় সমাস কাকে বলে দেখো। যে কর্মধারয় সমাসে উপমাবাচক বা উপমান পদের সঙ্গে সাধারণ গুণ বা ধর্মবাচক পদের সমাস হয়। কি বললাম? যে কর্মধারয় সমাসে উপমাবাচক বা উপমান পদের সঙ্গে সাধারণ গুণ বা ধর্মবাচক পদের সমাস হয় তাকেই উপমান
কর্মধারয় সমাস বলে। একটি উদাহরণ দেখো, মিশির ন্যায় কালো, মিশ কালো। এখানে ব্যাসবাক্যে প্রথমে আছে কি? উপমান পদ মিশি। মিশি যেটি, সেটি হচ্ছে উপমান। এই উপমাবাচক বা উপমান পদের সঙ্গে সাধারণ গুণ বা ধর্মবাচক পদের সমাস হবে। তাহলে প্রথমটি অবশ্যই উপমান হতে হবে, তাহলে মিশি উপমান। মধ্যে সাদৃশ্যবাচক শব্দ আছে, ন্যায়, ন্যায় সাদৃশ্যবাচক শব্দ। তারপরে রয়েছে দেখো একদম শেষে, শেষে অর্থাৎ কালো, এটি কি? মিশির যে গুণ, সাধারণ গুণ, সেটা প্রকাশ করছে, মিশির ন্যায় কালো। তাহলে এটি কিন্তু উপমাবাচক বা উপমান পদের সঙ্গে সাধারণ গুণ অর্থাৎ কালো, এটি সাধারণ গুণ, সেই সাধারণ গুণ বা ধর্মবাচক পদের কিন্তু সমাস হচ্ছে, তাই এটি উপমান কর্মধারয় সমাস। এবারে উপমিত কর্মধারয় সমাস আমরা একটু বুঝে নিই। যে কর্মধারয় সমাসে সাধারণ গুণের উল্লেখ ব্যতি রেখেই উপমেয় পদের সঙ্গে উপমানবাচক পদের সমাস হয়। তাহলে কি বুঝলে? যে কর্মধারয় সমাসে সাধারণ গুণের উল্লেখ ছাড়াই উপমেয় পদের সঙ্গে উপমানবাচক পদের সমাস হচ্ছে, তাহলে এক্ষেত্রে সাধারণ গুণের ব্যাপার নেই। এর আগেরটাতে দেখলে সাধারণ গুণটাই প্রাধান্য পাচ্ছে, কিন্তু এখানে সাধারণ গুণের উল্লেখের প্রয়োজন নেই, উপমেয় পদের সঙ্গে উপমানবাচক পদের সমাস ঘটছে, তাকেই উপমিত কর্মধারয় সমাস বলছি। একটি উদাহরণ দেখো, চরণ কমলের ন্যায়। চরণ কমল, তাহলে চরণ হচ্ছে পা, কমল পদ্মফুল, তাহলে চরণ কমলের মতন, পদ্মফুলের মতন। তাহলে এখানে সাধারণ গুণটি কি? সাধারণ গুণটি কিন্তু এখানে উজ্জ। কেমন? কমলের মতন সুন্দর, সেই সুন্দর চরণ, কমলের মতন নরম বা পেলব চরণ। এই যে পেলব বা সুন্দর, এই যে গুণগুলি, এখানে কিন্তু দেখো কোথাও কোনো উল্লেখ নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ গুণের সাহায্য ছাড়াই উপমেয় পদ এর সঙ্গে উপমান বাচক পদের সমাস ঘটছে, তাই এটি কিন্তু কি বলবো, এটাকে উপমিত কর্মধারয় সমাস বলছে। এখানে দেখো কি হচ্ছে, ব্যাসবাক্যে প্রথমে আছে উপমেয় পদ চরণ, উপমেয় পদ, তারপর দেখো আছে উপমান পদ কমল, এবং দেখো সবশেষে আছে সাদৃশ্যবাচক শব্দ। অতএব এখানে প্রথমে উপমেয় থাকবে, তারপরে উপমানবাচক পদ থাকবে, তাদের মধ্যে যে সমাস ঘটবে তাকেই আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। বুঝতে পারলে? এবারে দেখো রূপক কর্মধারয় সমাস কাকে বলে। রূপক কর্ম কাকে বলে তাহলে দেখা যাক। যে কর্মধারয় সমাসে উপমেয়বাচক পূর্বপদ এবং সঙ্গে উপমানবাচক পরপদের মধ্যে অভেদ কল্পনা করে যে কর্মধারয় সমাস ঘটে বা হয়, তাকে আমরা বলছি রূপক কর্মধারয় সমাস। কিরকম কি হচ্ছে তাহলে দেখো, উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, মানে দুটি যেন এক, এই অভেদ কল্পনা করা হচ্ছে, এটা যখন ঘটছে তখন তাকে বলছি আমরা রূপক কর্মধারয় সমাস। কিরকম উদাহরণ দিলে বোঝা যাবে। এই ব্যাসবাক্যে কি হয়, রূপ শব্দটি ব্যবহৃত হয়। তাহলে আমরা সেরকম উদাহরণ আমরা একটু দেখে নিই। জ্ঞান রূপ বৃক্ষ। তাহলে দেখো এখানে উপমেয় বাচক পদ রয়েছে কোনটি, তাহলে পূর্বপদ, সেটি হচ্ছে জ্ঞান, এবং এর সঙ্গে উপমানবাচক পরপদ রয়েছে বৃক্ষ। তাহলে জ্ঞান রূপ বৃক্ষ, এই কথাটা আমরা মাঝখানে দেখো রূপ এই শব্দটি ব্যবহার করেছি, করে জোড়ার কাজটা সম্পূর্ণ করেছি। তাহলে বৃক্ষটি কেমন? জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান বৃক্ষ। এটা যখন বলা হচ্ছে তখন দেখো জ্ঞানের সঙ্গে বৃক্ষকে কিন্তু একেবারে অভেদ কল্পনা করা হচ্ছে, মানে একই রকম মিশিয়ে দেখা হচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের মধ্যে সমাস তাহলে সংগঠিত হচ্ছে যখন, তখন তাকে আমরা রূপক কর্মধারয় সমাস বলছি। এবারে দেখো তৎপুরুষ সমাস।
তৎপুরুষ কথার অর্থ সেই পুরুষ বা পরম পুরুষ। কি বললাম? সেই পুরুষ বা পরম পুরুষ। এবার তৎপুরুষ সমাস কি? সংজ্ঞা নির্ধারণ করতে গেলে কি বলবে? বলবে যে সমাসে ব্যাসবাক্যের পূর্বপদে বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ থাকে। কি থাকবে? ব্যাসবাক্যের পূর্বপদ, সেখানে বিভক্তি থাকতে পারে বা বিভক্তি স্থানীয় অনুসর্গ থাকতে পারে। সমাসবদ্ধ পদে সেই ওই পূর্বপদে থাকা বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ সেটি কিন্তু লুপ্ত হবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেখানে পাবে তাকেই বলা হবে তৎপুরুষ সমাস। তাহলে কি হলো? যে সমাসে ব্যাসবাক্যের পূর্বপদে বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ থাকছে, সমাসবদ্ধ পদে সেই বিভক্তি বা বিভক্তি যা স্থানীয় যে অনুসর্গ তা লুপ্ত হচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, যেখানে সেটিকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের একটা উদাহরণ সহ ব্যাখ্যা দেখো। গাড়িকে চালানো, গাড়িকে চালানো হবে গাড়ি চালানো, সমাসবদ্ধ পদ হবে গাড়ি চালানো। তাহলে গাড়ি এখানে কি? সমসমান পূর্বপদ, আর কেটা কিন্তু গাড়ি কে যখন বলছি কেটের সঙ্গে বিভক্তি হিসেবে যুক্ত আছে। তারপর কি আছে? চালানো, চালানো হচ্ছে সমসমান পরপদ। তাহলে দেখো কার অর্থ প্রাধান্য পাচ্ছে? গাড়ি চালানো, চালানোটায় প্রাধান্য পাচ্ছে, তাহলে পরপদের কিন্তু অর্থ প্রাধান্য তৎপুরুষ সমাসে। এবং দেখো যখন তোমরা সমাসবদ্ধ পদটা দেখছো গাড়ি চালানো, দেখো সেখানে কি কে বিভক্তিটা আছে? না, কে বিভক্তিটা কিন্তু ওখান থেকে উঠে গেছে। তাহলে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বলা হয়েছিল যে সমাসবদ্ধ যখন সমসমান যে পদগুলো থাকবে তার মধ্যে যদি বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ থাকে, তাহলে এক্ষেত্রে বিভক্তি আছে, গাড়ি এই পূর্বপদের সাথে বিভক্তি আছে। দেখো যেই সমাসবদ্ধ পদ হলো গাড়ি চালানো, সেখানে কিন্তু ওই বিভক্তিটি আর থাকলো না। তাহলে এটিকে তৎপুরুষ সমাসের একটি উদাহরণ তুমি বলতে পারো। আচ্ছা, এবারে তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগগুলো দেখো। কর্ম তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, করণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, না তৎপুরুষ বা নং তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ। তাহলে তৎপুরুষ সমাসের অনেকগুলো ভাগ দেখলে। তোমরা কিছু উদাহরণ তোমাদের পাঠ্যগ্রন্থ থেকে দেখে নিয়ে আরো বুঝে নেওয়ার চেষ্টা করবে তৎপুরুষ সমাসের। দেখো বিভিন্ন কারক সম্বন্ধীয় নামকরণগুলো রয়েছে এখানে তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগের ক্ষেত্রে। এবারে আমরা দ্বন্দ্ব সমাস কাকে বলে দেখব। দ্বন্দ্ব কথার অর্থ, এর দুটো অর্থ আছে, বিরোধ এবং আরেকটি হচ্ছে মিলন। এর ব্যুৎপত্তি হল দি যোগ দি। দ্বন্দ্ব সমাস কি? যে সমাসে ব্যাসবাক্যের পূর্বপদ এবং পরপদ উভয় সমসমান পদের অর্থ সমাসবদ্ধ বা সমস্ত পদে অপরিবর্তিত থাকে। তাহলে কি? ব্যাসবাক্য যখন করা হবে তার পূর্বপদ এবং পরপদ এই যে দুটি পদ থাকে, এই দুটি সমসমান পদের অর্থ কিন্তু সমাসবদ্ধ পদে একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। যখন হবে না তখন তাকে দ্বন্দ্ব সমাস বলা হবে। দেখো দ্বন্দ্ব সমাসের উদাহরণ সহ ব্যাখ্যা বুঝে নাও। সত্য ও মিথ্যা। তাহলে এখানে দেখো সমসমান পদগুলো রয়েছে, এটি ব্যাসবাক্য, সমসমান পদ সত্য ও মিথ্যা রয়েছে। এখানে এই সত্য ও মিথ্যা যখন আমরা সমাসবদ্ধ করছি, সমাসবদ্ধ পদ হিসেবে সত্য মিথ্যা পাচ্ছি, তখন দেখো সত্যও থাকছে মিথ্যাও থাকছে। এখানে কেউই কিন্তু প্রাধান্য পায়নি, দুজনেরই সমান প্রাধান্য। সত্য মিথ্যা শব্দে যতটুকু সত্যের প্রাধান্য, মিথ্যারও ঠিক ততটুকুই প্রাধান্য। অতএব কেউ বেশি কেউ কম নয়। তাহলে সমসমান পূর্বপদ সত্য, ও হচ্ছে এখানে সংযোগ রক্ষাকারী পদ, মিথ্যা হচ্ছে সমসমান পরপদ, এবং আমরা দেখছি উভয় পদের অর্থ প্রাধান্য। এখানে সমসমান পূর্বপদ এবং সমসমান পরপদ এই উভয় পদেরই কিন্তু অর্থ প্রাধান্য করছে কোথায় না, সেটি হচ্ছে সমাসবদ্ধ সত্য মিথ্যা যখন পদটি নির্মিত হয়েছে তা সেখানে কিন্তু অর্থ প্রাধান্য পাচ্ছে। এবারে দ্বিগু সমাস।
দিগু এর ব্যুৎপত্তিগত অর্থ হল দুটি গরুর বিনিময়ে কেনা। দিগু সমাস কি? যে সমাসে ব্যাসবাক্যের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ পদ হয়। তাহলে ব্যাসবাক্যের পূর্বপদ যেটি হবে সেটি সংখ্যাবাচক বিশেষণ পদ হতেই হবে। আর কি? পরপদটি বিশেষ্য পদ হবে এবং সমাসবদ্ধ বা সমস্ত পদটির দ্বারা সমাহার বোঝাবে। তাহলে যে সমাসবদ্ধ পদটি তৈরি করা হবে সেটি দিয়ে সমাহার বোঝাবে, তখন তাকে দ্বিগু সমাস বলা হয়। এবারে দ্বিগু সমাসের উদাহরণ সহ ব্যাখ্যা বুঝে নাও। পঞ্চ বটের সমাহার কি হলো? তাহলে হলো পঞ্চবটি। এই শব্দটি আমরা পেলাম, নতুন একটি শব্দ পেলাম, পঞ্চ বটের সমাহার ইত্যাদি সমস্যমান পদগুলি যুক্ত হয়ে যে অর্থ নির্মাণ করেছে, সমাসবদ্ধ পদ নির্মাণ করেছে, সেটি হচ্ছে পঞ্চবটি। এখন তাহলে পঞ্চ কি? সমস্যমান পূর্বপদ, এবং খেয়াল করো পঞ্চ মানে 5, এটি একটি সংখ্যাবাচক পদ। বটের সমস্যমান পরপদ, কিন্তু এটি বিশেষ্য পদ। আর সমাহার হচ্ছে সমষ্টিবাচক পদ। আর আমরা বলেছিলাম পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাহলে পঞ্চবটি শব্দে দেখো পরপদের অর্থ প্রাধান্য রয়েছে। এবং আরেকটি নতুন বিষয়, সেটি হলো সমস্ত পদ সমষ্টি নির্ধারণ করছেন। পঞ্চবটি 5 বটের সমাহার করছে, তাই পঞ্চবটি অর্থাৎ সমষ্টি একাধিক বটের সমষ্টি তাকে নির্দেশ করছে। সেই জন্য পঞ্চবটি শব্দটি হচ্ছে সমস্ত পদটি হচ্ছে সমস্ত সমষ্টি নির্দেশক। বোঝা গেল? তাহলে সমস্ত পদ হচ্ছে বা সমাসবদ্ধ পদ হচ্ছে সমষ্টি নির্দেশক, পরপদের অর্থ প্রাধান্য। এবারে দেখো দ্বিগু সমাসের শ্রেণী বিভাগ। তদ্ধিতার্থক দ্বিগু, যেখানে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ গঠিত হয়। আর একটা হচ্ছে সমাহার দ্বিগু, সমস্ত পদ সমষ্টি নির্দেশক। তাহলে তদ্ধিতার্থক দ্বিগু এর একটি উদাহরণ যদি জানতে হয় তাহলে কি বলবে? 5 কড়ি মূল্যেকৃত, এটি হচ্ছে 5 কড়ি। এই শব্দটিকে কিন্তু তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। সমাহার দ্বিগুর একটা উদাহরণ দেখে নি। পঞ্চভূতের সমাহার, পঞ্চভূতের সমাহার, তাহলে এটি কিন্তু দ্বিগু সমাসের একটি উদাহরণ। এবারে বহুব্রীহি সমাস। বহুব্রীহি শব্দটি নিজেই আসলে একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। কিরকম না, বহুব্রীহি এর অর্থ হল বহু ধান আছে যার। বহু মানে প্রচুর, আর ধান আমাদের গ্রাম বাংলায় যে ফসল ফলে ধান, তাহলে বহু ধান আছে যার। এখানে এই অর্থটি কিন্তু বহু এবং ধান কারোরই অর্থ প্রাধান্য না পেয়ে বরং একটি নতুনতর অর্থ প্রাধান্য পায়, সেটি হচ্ছে ধনী ব্যক্তি। বহুব্রীহি শব্দের অর্থ আসলে ধনী ব্যক্তি, নতুনতর অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এক্ষেত্রে তাহলে বহুব্রীহি সমাস কি? সংজ্ঞা বুঝে নেওয়ার চেষ্টা করি। যে সমাসে ব্যাসবাক্যের পূর্বপদ ও পরপদ কোনো পদেরই অর্থ সমাসবদ্ধ পদে প্রাধান্য পায় না। কি বললাম? যে সমাসে ব্যাসবাক্যের পূর্বপদ ও পরপদ কোনো পদেরই অর্থ সমাসবদ্ধ পদে প্রাধান্য পায় না তাকে, এবং কোনো নতুন অর্থ প্রাধান্য পায়, পূর্বপদ বা পরপদ কারোর অর্থ প্রাধান্য পাবে না, কিন্তু সেখানে সেটা না করে বরং নতুনতর অর্থ প্রাধান্য পাবে, এরকম ঘটনা যখন ঘটে তখন তাকে আমরা বলি বহুব্রীহি সমাস। এবারে বহুব্রীহি সমাসের উদাহরণ সহ ব্যাখ্যা দেখে নাও। বিনা পানিতে যার, এটা হবে বিনা পানি। বিনা পানি এই শব্দটি আমরা পেলাম। বিনা মানে জানো বাদ্যযন্ত্র বিশেষ, এক্ষেত্রে সমস্যমান পূর্বপদ। পানিতে এটি সমস্যমান পরপদ, পানি মানে হাত। যার সংযোগ রক্ষাকারী পদ এখানে যার, তাহলে বিনা পানিতে যার। তাহলে সেখান থেকে হচ্ছে কি? বিনা পানি, এই শব্দটি নতুন সৃষ্টি হচ্ছে। এটি কি? এটি নতুন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। বিনা পানি দেবী সরস্বতী, তো তাহলে বিনা পানিতে যার, বিনা হাতে নিয়ে যিনি আছেন তিনি দেবী সরস্বতী। তাহলে নতুনতর অর্থ প্রাধান্য পাচ্ছে বিনা পানি শব্দের মধ্য দিয়ে, দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নতুন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এবারে বহুব্রীহি সমাসের শ্রেণী বিভাগটা দেখে নাও। মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি,
নং বহুব্রীহি এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এবারে বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী এর অর্থ হলো বাক্যকে আশ্রয় করে থাকে যা। বাক্যাশ্রয়ী সমাস কি তাহলে? যে সমাসে একটি বাক্যাংশকে বিশেষ্য বা বিশেষণ হিসেবে প্রয়োগ করা হয় সেই সমাসকেই বাক্যাশ্রয়ী সমাস বলে। একটি বাক্যাংশ সেটি বিশেষ্য বা বিশেষণ হিসেবে আত্মপ্রকাশ করবে, যখন এরকম ঘটে তখন তাকে আমরা বলি বাক্যাশ্রয়ী সমাস। একটি উদাহরণ দিয়ে বুঝে নাও। বাক্যাশ্রয়ী সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না এবং এর ব্যাসবাক্য ও সমস্ত পদ অবিকল থাকে। তাহলে কি হচ্ছে? বাক্যাশ্রয়ী সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পাবে না এবং এর ব্যাসবাক্য বা সমস্ত পদ কিন্তু একই রকম থেকে যাবে। যেমন একটি উদাহরণ যদি দেখো, তাহলে উদাহরণটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা, তাহলে কি হবে উত্তর? উত্তর কিন্তু সেই একই হবে, বসে আঁকো প্রতিযোগিতা। অর্থাৎ আমি বলেছিলাম যে বিভক্তি লুপ্ত হবে না এবং এর ব্যাসবাক্য এবং সমস্ত পদ অধিকার করে থাকবে বা একই রকম বা অবিকল একই রকম থাকবে। ব্যাসবাক্য বা সমস্ত পদ একই রকম বা অবিকল থাকবে, তাই আছে। এবারে দেখো অলোপ সমাস। অলোপ সমাস যে সমাসে সমসমান পদগুলি সমাসবদ্ধ হওয়ার পরেও পূর্বপদের বিভক্তির লোপ হয় না। কি হলো না? যে সমাসে সমসমান পদগুলি সমাসবদ্ধ হওয়ার পরেও পূর্বপদের বিভক্তির কোনো লোপ ঘটে না, সেই সমাসকেই অলোপ সমাস বলে। অর্থাৎ কোনো কিছু লুপ্ত হবে না। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এরকম একটা উদাহরণ যদি দেখি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে বলে গায়ে হলুদ। আবার পথে ও ঘাটে বলা হয় পথে ঘাটে। এবারে নিত্য সমাস। নিত্য এর অর্থ হলো সতত, সর্বদা বা প্রত্যহ। যে সমাসে ব্যাসবাক্য হয় না কিংবা যে সমাসের ব্যাসবাক্য করতে হলে সমার্থক অন্য পদের প্রয়োজন হয়। যে সমাসে ব্যাসবাক্য হয় না কিংবা যে সমাসের ব্যাসবাক্য করতে গেলে সমার্থক অন্য পদের প্রয়োজন হয় তাকেই কিন্তু নিত্য সমাস বলে। উদাহরণ দেওয়া যাক। অন্যমত মতান্তর। অন্যমত মতান্তর, কেবল দর্শন হবে দর্শন মাত্র। তাহলে আজকে তোমাদের একটা সমাস বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর সঙ্গে মিলিয়ে বই আরো অনুপুঙ্খে পড়ে নেবে, তাহলে তোমাদের শেখাটা আরো ভালো হবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি।